হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি ক্লাস 11 ফিজিক্সের একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে একটা কোশ্চেন যে আমরা কেন শুধু গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? আমরা কেন কঠিন পদার্থ বা তরলের ক্ষেত্রে কেন গ্যাসের গতীয় তত্ত্ব মানে গতি তত্ত্ব নিয়ে আলোচনা করছি না? ঠিক আছে? এর কারণ হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে যে কী হয়, যে গ্যাসের যে অণুগুলো থাকে, মানে কঠিন পদার্থের যে অণুগুলো থাকে তাদের মধ্যে মানে যে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা সবথেকে কম হয়, এবং কঠিন পদার্থের ক্ষেত্রে কী হয় যে তাদের যে আন্তঃনাণবিক আকর্ষণ বল মানে একে অপরকে ধরে রাখার যে ক্ষমতাটা সেটা সবথেকে বেশি হয়। সুতরাং মানে তারা সেই পজিশনটা থেকে যেতে পারে না। শুধু কী করে যে তারা মানে যে অণুগুলো আছে কঠিন পদার্থে, তারা নিজের পজিশনে থেকেই কিন্তু ভাইব্রেট করতে থাকে, মানে নিজের পজিশনে থেকেই সামনে পেছনে চলতে থাকে, বা এই দিকে এদিকে মানে সামনে পেছনে চলতে থাকে। ঠিক আছে? ভাইব্রেট করতে থাকে। ঠিক আছে? মানে সে তার পজিশন চেঞ্জ করে না। আর তরল পদার্থের ক্ষেত্রে কী হয় যে তরল পদার্থের আন্তঃনাণিক আকর্ষণ বল কম হলেও, ঠিক আছে, কিন্তু মানে তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃনাণিক মানে ডিস্টেন্সটা, ঠিক আছে, কম। ঠিক আছে? তাদের অণুগুলোর মধ্যে, এবং তাদের আন্তঃনাণিক আকর্ষণ বল কঠিনের থেকে কম হলেও কিন্তু রয়েছে। এবং তাদের যদি আমরা গতি নিয়ে স্টাডি করি তাহলে ব্যাপারটা কিন্তু অনেক জটিল হয়ে যায়। ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে আহ, কঠিন পদার্থের সরি কঠিন পদার্থের গ্রেটার দেন তরল, তারপরে গ্যাস। ঠিক আছে? মানে এটা তাদের আন্তঃনাণবিক অণুগুলোর মধ্যবর্তী আন্তঃনাণবিক আকর্ষণ বলে যে মানে ক্রমটা, সেটা আমি দেখালাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, তরলের ক্ষেত্রে কঠিনের থেকে কম হয়, আর গ্যাসের ক্ষেত্রে সব থেকে কম হয়। ঠিক আছে? এই ব্যাপারটা মনে রাখবে। ঠিক আছে? এবার গ্যাসের ক্ষেত্রে কী হয়, গ্যাসের ক্ষেত্রে যে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব সেটা কিন্তু সব থেকে বেশি হয়, এবং এবং তাদের মধ্যে যে আন্তঃনাণিক আকর্ষণ বল মানে তাদের একে অপরকে ধরে রাখার ক্ষমতা সেটা প্রায় নগণ্য হয়, জিরো হয়। ঠিক আছে? যার কারণে কী হয়েছে, গ্যাসের অণুগুলোই চারিদিকে এলোমেলোভাবে, ঠিক আছে, চলতে পারে। ঠিক আছে? তাই ওই কারণেই আমরা গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে এখানে আলোচনা করি, কারণ সেটা গ্যাসের ক্ষেত্রে সেটা ইজি আলোচনা করা, কারণ তাদের মধ্যবর্তী দূরত্বটা বেশি এবং তাদের যে আন্তঃনাণিক আকর্ষণ বল, ঠিক আছে, একে অপরকে ধরে রাখার ক্ষমতা সেটা কম। ঠিক আছে? এবং তাদের একটা সেই গ্যাসের অণুগুলো একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলতে থাকে। ঠিক আছে? তার কারণেই আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করছি। এবার গ্যাসের গতীয় তত্ত্বের কিছু কিছু পস্টুলেট রয়েছে। ঠিক আছে? মানে আমরা যে গ্যাসের গতীয় তত্ত্ব পড়ছি বা কাইনেটিক থিওরিটা পড়ছি, তার যে কিছু কিছু কন্ডিশন, ঠিক আছে, অ্যাজাম্পশনস রয়েছে, সেগুলো নিয়ে এবার আমি কিছুটা বলবো, মানে স্টাডি মানে সেটা বলবো, কারণ এর পরবর্তীকালে যে ক্যালকুলেশনগুলো করবো সেটা এই যে কন্ডিশনগুলো সেগুলোর ওপরেই কিন্তু ভিত্তি করে সেই ক্যালকুলেশনগুলো করতে হবে। ওই কারণে এগুলো মানে কন্ডিশনগুলো দেখে রাখাটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেটস। সেটা হচ্ছে গ্যাস মলিকুলস আর পারফেক্টলি রিজিড অ্যান্ড দে আর আইডেন্টিক্যাল ইন অল ফর ডিফারেন্ট গ্যাস। ঠিক আছে? মানে পারফেক্টলি রিজিড মানে কী হয় যে গ্যাস যে মলিকুলগুলো আছে তাদের তো নির্দিষ্ট একটা সাইজ বা শেপ আছে, ঠিক আছে, আকার আছে। তো গ্যাসের মলিকুল যেগুলো যখন একটা পাত্রে, মানে আমরা যদি কোনো পাত্রে গ্যাস রাখি, তো একটা পাত্রে গ্যাস আছে, তো গ্যাসের তো অনেকগুলো অণু আছে, তাই না? অসংখ্য অণু নিয়ে এক তো গ্যাস তৈরি, তাই তো? তো অণুগুলোতে একটা নির্দিষ্ট সাইজ আর শেপ আছে। ঠিক আছে? তো ওই সাইজ আর শেপটা মানে কখনো পরিবর্তন হয় না। ঠিক আছে? যখন দেওয়ালের এসে ধাক্কা খাওয়ার পর তাদের যে দিক পরিবর্তন করে, কিন্তু তাদের শেপটা কিন্তু কখনো চেঞ্জ হয়ে যায় না, এরকম হয়ে যায় না ধাক্কার পর, যেটা ছিল সেটাই থাকে। ওই জন্য পারফেক্টলি রিজিড বলা হয়েছে। আর ইলাস্টিক, ঠিক আছে, ইলাস্টিক মানে গ্যাসের অণুগুলো যখন পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে, ঠিক আছে, তখন যে ভেলোসিটি নিয়ে মানে দেওয়ালে ধাক্কা খেয়েছে v m/s, সেই ভেলোসিটি নিয়েই কিন্তু মানে সেই ভেলোসিটিটা বজায় থাকবে, মানে দিকটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু তার যে বেগটা সেটা সেম থাকবে। ঠিক আছে? এটাই বলা হয়েছে দে আর আইডেন্টিক্যাল ইন অল ফর ডিফারেন্ট গ্যাস, মানে আলাদা আলাদা গ্যাসের জন্য তাদের যে সাইজ মানে অণুগুলোর যে সাইজ সেটা আলাদা আলাদা হয়। ঠিক আছে? কিন্তু আইডেন্টিক্যাল হবে, মানে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে একরকম অণুর সাইজ হবে, অক্সিজেনের ক্ষেত্রে আলাদা, কিন্তু কিন্তু তাদের যে মানে সেম গ্যাসের যে সেম অণু সেগুলো আইডেন্টিক্যাল হবে, একই রকম হবে, আলাদা হবে না। ঠিক আছে? এটাই বলা আছে দ্য সাইজ অফ দ্য মলিকুল ইজ নেগলিজিবল অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দেম। তার মানে হচ্ছে গ্যাসের অণুগুলো যেগুলো আছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, ঠিক আছে, সেই দূরত্বটা বড় হবে তাদের সাইজের থেকে। ঠিক আছে? তাদের সাইজ তো অনেক ছোটো, কিন্তু তাদের যে মধ্যবর্তী দূরত্বটা সেটা বড় হবে তাদের সাইজের থেকে, এটা এখানে বলা আছে, আর কিছু না। তারপরে দ্য মলিকুলস আর ইন কন্টিনিউয়াস র্যান্ডম মোশন মুভিং ইন অল ডাইরেকশন উইথ অল পসিবল ভেলোসিটিস। ঠিক আছে? একটা পাত্রে আমি গ্যাস রেখেছি, তো ঠিক আছে, তো গ্যাসের যে অণুগুলো আছে তারা আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে, আলাদা আলাদা বেগ নিয়ে আলাদা আলাদা ডাইরেকশনে মুভ করবে। ঠিক আছে? কোথাও v2, কোথাও v3, ঠিক আছে, কোথাও v4। ঠিক আছে? এভাবে আলাদা আলাদা ডাইরেকশন, আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে মুভ করবে, বেগ নিয়ে মুভ করবে। তো সেক্ষেত্রে আমরা কী করি
VRMS বের করি, ঠিক আছে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ঠিক আছে, এটা আমি পরে বলছি। যখন আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে তারা মুভ করে তখন আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বের করি, ঠিক আছে। দ্য কোলিশন আর পারফেক্টলি ইলাস্টিক অ্যান্ড দে আর নো ফোর্স অফ অ্যাট্রাকশন অর বিটুইন দেম, ঠিক আছে। তো গ্যাসের যে অণুগুলো আছে, ঠিক আছে, তারা যখন একে অপরকে সাথে ধাক্কা মানে এক সংঘর্ষ হয় তখন তাদের কিন্তু যে বেগটা ভেলোসিটিটা সেটা কিন্তু সেম থাকে, সেটা পাল্টায় না। অথবা যখন দেওয়ালে ধাক্কা খাবে তখন সেম ভেলোসিটি নিয়ে ডাইরেকশন চেঞ্জ করবে, ঠিক আছে, সেম ভেলোসিটিই থাকবে সেক্ষেত্রে, এটাই বলা আছে। আর দেয়ার আর নো ফোর্স অফ অ্যাট্রাকশন অর বিটুইন দেম, মানে তাদের মধ্যে গ্যাসের যে অণুগুলো আছে তাদের মধ্যে কোনো প্রকার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে না, মানে তাদের যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা কিন্তু কাজ করে না সেক্ষেত্রে, মানে একে অপরকে প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু গ্যাসের অণুর ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে। তারপরে বিটুইন টু কলিশন মলিকুলস মুভ ইন স্টেরাইট লাইন, ঠিক আছে, মানে যে গ্যাসের যে অণুগুলো আছে তারা কিন্তু স্টেরাইট লাইনেই কিন্তু সংঘর্ষ মারবে, মানে সংঘর্ষ করবে সোজা লাইনে, ঠিক আছে। এরকম না যে এইভাবে এসে এসে সংঘর্ষ করবে বা সংঘর্ষের পর তারা একেবারে সংঘর্ষের পর এরকমভাবে চলে যাবে, এরকম না, ঠিক আছে। সংঘর্ষ তারা সোজা লাইনে করবে এবং সোজা লাইনেই তারা সংঘর্ষের পর ফিরে যাবে, ঠিক আছে। একটা সোজা লাইনে ধাক্কা মানে সংঘর্ষ হবে এবং সোজা লাইনে সংঘর্ষের পর ফিরে যাবে, ঠিক আছে। তারা কখনো প্যারা ব্যাকা লাইনে কখনো সংঘর্ষ করবে না বা সংঘর্ষের পর ফিরে যাবে না, ঠিক আছে, এটা বলা আছে। ডিসপাইট কলিশন ডেন্সিটি রিমেন সেম, ঠিক আছে। তার মানে আমি যদি একটা পাত্র নিই, সেখানে যদি আমি গ্যাস নিই, ঠিক আছে, এই পাত্রে মানে যতগুলো অণু আছে, ঠিক আছে, ঠিক আছে, তারা যখন একে অপরের সাথে সংঘর্ষ করবে তখন ততগুলোই কিন্তু অণু থাকবে, অণুর সংখ্যা কিন্তু কোনোভাবেই কমবে না, ঠিক আছে। গ্যাস মলিকুলে মানে পার ইউনিট ভলিউমে তাদের অণুর সংখ্যা কখনো কমবে না, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবে যে নাম্বার ডেন্সিটি আমরা কীভাবে বের করি, নাম্বার ডেন্সিটি মানে সংখ্যা ঘনত্ব, ঠিক আছে। N ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ মলিকুল, মানে এই যে পাত্রে যতগুলো অণু আছে, ঠিক আছে, বাই ভেলোসিটি মানে ভলিউম, ঠিক আছে। এই যে পাত্রের যে আয়তন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ভলিউম, ঠিক আছে। মানে নাম্বার ডেন্সিটি হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, ঠিক আছে। পার ইউনিট ভলিউমে যতগুলো মলিকুল আছে সেটাই হচ্ছে নাম্বার ডেন্সিটি, ঠিক আছে। এগুলোই হলো গ্যাস কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের কয়েকটা অ্যাজাম্পশনস বা পস্টুলেট, যেটার উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশনস করব। তো আমি একটা কিউব নিয়েছি, মানে ঘনক নিয়েছি, যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে L, ঠিক আছে, L। এবং একটা কনসেপ্ট আমি বলে দিই যে যখন মানে গ্যাস এই কন্টেনারে মানে পাত্রের ভিতরে আমি গ্যাস নিয়েছি, তো গ্যাসের যে অণুটা আছে, ঠিক আছে, সেই অণুটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করবে, ঠিক আছে, ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তো এটা তো যেহেতু এটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তো এর এফেক্ট তো বিভিন্ন অ্যাক্সিসে থাকবে, যেমন এর এফেক্টটা এক্স অ্যাক্সিসেও থাকবে, কারণ এক্স অ্যাক্সিসও ভেলোসিটি, অ্যাক্সিসেও ওর মুভমেন্ট আছে, ওয়াই অ্যাক্সিসও এর মুভমেন্ট আছে, জেড অ্যাক্সিসও মুভমেন্ট মানে অণুটার মুভমেন্ট রয়েছে, মানে তার গতিটা রয়েছে, ঠিক আছে। এবার তাহলে তোমরা ভেক্টরে করেছো ম্যাথামেটিক্সে, আমরা ভি ভেক্টরকে লিখতে পারি ভি এক্স আই, যেহেতু তার এক্স অ্যাক্সিসেও প্রভাব রয়েছে বেগের, ওয়াই অ্যাক্সিসেও তার বেগের প্রভাব রয়েছে, ভি ওয়াই জে ক্যাপ, ঠিক আছে, আবার ভি জেড কে ক্যাপ, ঠিক আছে। তো এটা হচ্ছে সেটার ভেক্টর কম্পোনেন্ট। এবার এটা যদি আমি ম্যাগনিটিউড নিই, ঠিক আছে, মড অফ ভি, তাহলে এর ম্যাগনিটিউডটা আমরা লিখতে পারি, এটা তোমরা ম্যাথামেটিক্সে করেছো, ঠিক আছে, বুঝতে পারবে তোমরা যদি করে থাকো, বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার আবার বি জেড হোল স্কোয়ার, ঠিক আছে। এবার যদি মানে যে পাত্রে আছে যে গ্যাস অণুগুলো আছে তাদের যদি প্রতিটা অণুরই বেগ যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি ভি এক্স ইজ টু ভি ওয়াই ইজ টু বি জেড, ঠিক আছে। তাহলে ভেলোসিটিকে আমরা এইভাবে লিখতে পারি √3 বি এক্স স্কোয়ার, বা আমরা এভাবে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু 3 বি এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু বি এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/3 বি এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা ভেলোসিটি ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে। আবার এটা তো আমরা মানে যদি অণুগুলোর বেগ যদি সমান হয় সেক্ষেত্রে তার ভেলোসিটি ভ্যালুটা এটা হবে, ঠিক আছে। যদি ভি ইকুয়াল হয় সেক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। বাট যদি ইকুয়াল না হয় তাহলে আমরা কিন্তু রুট মিন স্কোয়ার বের করি। কীভাবে বের করি আমি বলছি। বি আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মানে হচ্ছে √1 নিতে হবে, মিন মানে হচ্ছে অ্যাভারেজ মানে গড় নিতে হবে, স্কোয়ার মানে প্রতিটা যে ভেলোসিটি কম্পোনেন্ট আছে তাদের স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি বলছি সব অণুগুলো আলাদা আলাদা মানে বেগ রয়েছে, তাই আমি লিখতে পারি ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু, ঠিক আছে। প্রতিটা বেগের আলাদা আলাদা
মানে প্রতিটা অণুর আলাদা আলাদা বেগ রয়েছে ভি3 প্লাস ডট 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 ভিএন, ঠিক আছে, মানে এন নাম্বার অফ মলিকুলসের যে ভেলোসিটি রয়েছে সেটা এটা, ঠিক আছে, বাই টোটাল নাম্বার অফ মলিকুল। তো এটা হচ্ছে সেটা অ্যাভারেজ ভ্যালু, মিন ভ্যালু, ঠিক আছে। এবার আমি পুরোটা রুট নিব, যেহেতু রুট মিন স্কোয়ার ভেলোসিটি বের করছি, রুট নিলাম। এবার আমাকে স্কোয়ার করতে হবে, মানে প্রতিটা ভেলোসিটি কম্পোনেন্টের আমাকে স্কোয়ার করতে হবে, তাহলে আমি রুট মিন স্কোয়ার ভেলোসিটি পেয়ে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এভাবে বের করি। প্রথমে আমি প্রতিটা ভেলোসিটির অ্যাভারেজ বের করলাম, তারপরে আমি রুট ওভার দিলাম, তারপরে আমি প্রতিটা ভেলোসিটির ওপর আমি স্কোয়ার করে দিলাম, তাহলে আমি রুট মিন স্কোয়ার ভেলোসিটি পেয়ে গেলাম, ঠিক আছে। এটা তখনই করবো যখন যদি ভি ইকুয়াল না হয়, ঠিক আছে, ইকুয়াল না হয়, ঠিক আছে। যখন এই পাত্রে, ঠিক আছে, একটা অণু যখন দেওয়ালে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে, ধরি ভিএক্স ভেলোসিটি নিয়ে দেওয়ালে ধাক্কা খেলে, দেওয়ালে ধাক্কার পর সে ভিএক্স ভেলোসিটি নিয়ে ডাইরেকশান চেঞ্জ করে দিল, মানে কি নেগেটিভ সাইন হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে ফার্স্টে যেই মোমেন্টাম ছিল, ঠিক আছে, যখন ধাক্কার আগে দেওয়ালে ধাক্কার আগে ওর যে মোমেন্টাম ছিল, মানে ইনিশিয়াল প্রাথমিক যে মোমেন্টাম ছিল, সেটা হবে সেই মলিকুলটার মানে অণুটার মাস ইন্টু ভেলোসিটি ভিএক্স। কিন্তু ধাক্কার পর তার যে ভেলোসিটি হবে সেটা হবে অন্তিম ভেলোসিটি যেটা, সেটা মাইনাস ভিএক্স। মাইনাস কেন? কারণ সে তার দিকটা পরিবর্তন করে দিল, দেওয়ালে ধাক্কার পর সে তার ডাইরেকশনটা চেঞ্জ করে নিল, তাই এখানে মাইনাস সাইন, ঠিক আছে। তাহলে আমি টোটাল যে ভরবেগের পরিবর্তন সেটা কী করে পাবো? প্রাথমিক ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, ঠিক আছে। তার মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, ঠিক আছে, পি ইনিশিয়াল। তাহলে কী হবে? মাইনাস পি ভিএক্স মাইনাস পি ভিএক্স, তাহলে এখানে আসবে মাইনাস টু ভিএক্স, ঠিক আছে। কিন্তু আমি এই মাইনাসটাকে আমরা নিব না, আমরা নিব ভরবেগের যে ম্যাগনিটিউডটা অনলি, সেটা নিব। সে ম্যাগনিটিউডটা কী হবে? 2mvx, ঠিক আছে। আমরা শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি, তাই এখানে 2mvx আমি লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ওয়াইজ আমরা ফোর্সকে কীভাবে লিখতে পারি? ফোর্সকে আমরা লিখতে পারি চেঞ্জ ইন মোমেন্টাম আপ বাই চেঞ্জ ইন টাইম, ঠিক আছে, চেঞ্জ ইন টাইম, ঠিক আছে, নিউটনের সেকেন্ড ল। তো আমরা ভরবেগ কী বের করেছিলাম? ভরবেগ 2mvx পেয়েছিলাম, ঠিক আছে। তো এখানে সেই ভ্যালুটা বসিয়ে দিব 2mvx। এবার ঠিক আছে, এবার টিটা আমরা কীভাবে বের করবো? ডেল্টা টি, ঠিক আছে। তো আমরা ভেলোসিটি কী করে লিখি? টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, ঠিক আছে। এবার তাহলে আমরা যেহেতু টাইমের ভ্যালু বের করবো, তার টাইমটাকে এদিকে নিয়ে এলাম x/v। তো আমরা আমি যে কন্টেনারের কথা বলছিলাম, ঠিক আছে, এই যে কিউবটা, তার একটা বাহুর দৈর্ঘ্য কি এল, ঠিক আছে। যদি একটা অণু, ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে ধাক্কা খায় এবং ধাক্কার পর আবার সেম জায়গায় ফিরে যায়, তাহলে কতটা সে ডিস্টেন্স ট্রাভেল করলো? 12 ডিস্টেন্স। তাই এখানে আমরা 12 লিখছি, ঠিক আছে, এখানে 12 লিখলাম। আর তার যে ভেলোসিটি ভিএক্স, আমি তো আগেই বলেছি, হয়তো ভিএক্স ক্যালকুলেট করছিলাম, তো এখানে আমরা ভিএক্স লিখতে পারবো, ঠিক আছে। তাই এর যে টাইমটা সেটা 12/vx, এখানে টি লিখেছি আর এখানে ক্যাপিটাল টি লিখে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও ব্যাপারটা, ঠিক আছে। আমি এখানে বোঝানোর জন্য ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এখানে কিন্তু ক্যাপিটাল টি এর ভ্যালুটাই কিন্তু এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তাহলে আমি টি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, সেটা হলো 12/vx, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট করলে এটা আসবে mvx²/L, ঠিক আছে। এটা হলো ফোর্সের ভ্যালু, ঠিক আছে। এবার আমি প্রেসার বের করবো। প্রেসারকে আমরা কী করি? ফোর্স বা এরিয়া, সেভাবেই তো প্রেসার ক্যালকুলেট করি। এবার ফোর্সের ভ্যালু আমি বের করেছি mvx²/L। আর এরিয়া কত হবে? আমি যে কিউবটা আমি ব্যাপারে বলছিলাম, তার এরিয়া কত হবে? L²। একটা বাহু থেকে L, তাহলে তার এরিয়া হবে L², ঠিক আছে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি mvx²/L3, ঠিক আছে। এবার L3 মানে কি? L3 মানে ওই যে কিউবটা ছিল, মানে যে কন্টেনারটা ছিল, তার যে ভলিউমটা, সেটা তাহলে L3, তাই তো। তাহলে আমি লিখতে পারি mvx²/v, এটা কিন্তু ভলিউম, ঠিক আছে। মানে এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে যে মানে যদি L3 হয়, ঠিক আছে, মানে বাহুর যদি
কিউ হয় তাহলে সেটা হবে ভলিউম, এল স্কোয়ার যদি হয় তাহলে সেটা হবে এরিয়া, ঠিক আছে। আর এল যদি হয় তাহলে সেটা শুধুমাত্র লেন্থ, মানে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, অনলি বাহু। এই ব্যাপারগুলো তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু সায়েন্স পড়া কিন্তু অনেক চাপের হয়ে যাবে। এই ব্যাপারগুলো, এই যে বেসিক ব্যাপারগুলো তোমাদের ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। আর এ ভি এক্স এটা হচ্ছে ভেলোসিটি, বেগ, আর এটা ভিটা হচ্ছে শুধুমাত্র ভলিউম, আয়তন, ওই পাত্রের যে আয়তন, যে পাত্রটার ব্যাপারে আমি কথা বলছিলাম, ঠিক আছে। আর আমরা তো এই যে ভি স্কোয়ারের ভ্যালু সেটা তো আমরা ক্যালকুলেট করেছি আগে। এই তো দেখো ভি স্কোয়ারের ভ্যালু 1/3 ভি স্কোয়ার, ঠিক আছে। তো এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম, এম ভি 1/3 বি এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এম বাই ভি মানে কি, মাস, মানে ভর বাই আয়তন কী হয়, ঘনত্ব। তো ঘনত্ব আমরা লিখে দিলাম রো বাই 3 বি এক্স স্কোয়ার। তাহলে আমরা যে প্রেসারের ভ্যালুটা সেটা হলো এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এটা তো তোমার সিঙ্গেল মলিকুল ক্ষেত্রে, ঠিক আছে, যখন সিঙ্গেল মলিকুল হবে, একটা যখন অণু থাকবে তার ক্ষেত্রে আমরা যে প্রেসারের ভ্যালু সেটা আমরা বের করলাম। কিন্তু অনেকগুলো যদি মলিকুল হয়, ঠিক আছে, যদি মলিকুলগুলো এন নাম্বার অফ মলিকুল হয় তাহলে তার যে প্রেসারের ভ্যালু সেটা কী হবে, এন নাম্বার অফ মলিকুলস যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রেসারের ভ্যালুটা কী হবে, পি ইকুয়ালস টু এম ভি ভি অন হোল স্কোয়ার বাই 3, ঠিক আছে। যে আমরা আগে যে বের করেছিলাম সেটাই আমরা এখানে করছি। এবার কিন্তু যেহেতু তাদের এন নাম্বার অফ মলিকুলের জন্য বের করছে, তাহলে তার প্রতিটা মলিকুলের জন্য আলাদা আলাদা ভ্যালোসিটি থাকবে। এবার আলাদা আলাদা ভ্যালোসিটির জন্য আমাদের এবার বের করতে হবে যে তাদের প্রেসারের ভ্যালুটা কত থাকবে। এবার আলাদা আলাদা অণুর জন্য তো আলাদা আলাদা প্রেসার ভ্যালু থাকবে, তো টোটাল প্রেসারটা, ঠিক আছে, আমরা এখানে ক্যালকুলেট করবো। তাহলে আলাদা আলাদা অণুর জন্য যে ভ্যালোসিটি ভ্যালু সেগুলো আমরা যোগ করছি, ভি2 তার হোল স্কোয়ার বাই ভি বাই 3, ঠিক আছে, প্লাস ডট 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 এন নাম্বার অফ মলিকুলস, তার মানে ভি বাই ভি, এম বাই ভি ইকুয়ালস টু ভি এন তার হোল স্কোয়ার বাই 3, ঠিক আছে। এবার এম ভি 3 ভি এটাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে থাকবে ভি স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস ডট 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 ভি এন তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এবার এই জিনিসটা যেটা দেখছো, এই এটাকে আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করবো। এবার এটাকে যদি আমরা আরএমএসে কনভার্ট করতে তাহলে কী করতে হবে, নিচে একটা এন আনতে হবে। তার মানে এন যদি আমি আনি তাহলে আমাকে এন গুণ করতে হবে, তাহলে ভি এন বাই 3 ভি, মানে বুঝতে পারলে তো ব্যাপারটা, আমি তো বলেছিলাম আরএমএস ভ্যালু। দেখো নিচে এন আছে, তার মানে ওখানে যদি আমি আরএমএস ভ্যালু আনতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে এন দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে ভি স্কোয়ার বাই ভি2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ভি এন তার হোল স্কোয়ার বাই এন। তো এটাই তো ভি আরএমএস স্কোয়ার, তাই তো। আমি যদি রুট ওভারটা এদিকে নিয়েছি তাহলে এটা তো ভি স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার আরএমএস ইকুয়ালস এটা। তার মানে এই ভ্যালুটাই আমি পেয়ে গেছি, এম এন 3 ভি বাই ভি আরএমএস স্কোয়ার, ঠিক আছে। আর এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে স্মল এম ইন্টু এন, স্মল এমটা হচ্ছে একটা অণুর ভর, আর এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল, মানে যতগুলো অণু আছে ওই পাত্রে, ঠিক আছে। তো একটা অণুর ভরের সাথে যদি আমি টোটাল নাম্বার অফ যে অণুর সংখ্যা সেটা যদি গুণ করি তাহলে আমি কী পাবো, তাহলে আমি যে যে ওই পাত্রে যতগুলো যে গ্যাসের যে ওজন সেটা আমি পেয়ে যাবো, টোটাল গ্যাসের ওজন, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটাই। তো টোটাল গ্যাসের ওয়েটটা কী হবে, ক্যাপিটাল এম, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলে তো, বিআরএমএস বাই 3/বি, মানে একটা অণুর ভর হচ্ছে এম, স্মল এম, ইন্টু টোটাল নাম্বার অফ মলিকুল। তাহলে গুণ করলে আমি টোটাল যে মাসটা সেটা আমি পেয়ে যাবো, টোটাল যে অ্যামাউন্ট অফ মলিকুল আছে তাদের যে মাস সেটা হচ্ছে ক্যাপিটাল এম, সেটা আমি পেয়ে গেলাম। এবার এম বাই ভি মানে কি, ভর বাই আয়তন, আমি কি লিখতে পারি, ঘনত্ব, ডেন্সিটি। তাহলে এটা আমি লিখে দিলাম রো বাই ভি স্কোয়ার আরএমএস বাই 3। তো এটাই এন নাম্বার অফ মলিকুলসের জন্য যে প্রেসারের ভ্যালু সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার ওই যে প্রেসারের ভ্যালুটার সাথে কাইনেটিক এনার্জি কী রিলেশন, মানে গতিশক্তি কী সম্পর্ক সেটা আমি বের করবো, ঠিক আছে। সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর ফর অন মলিকুল, মানে একটা অণুর জন্য কতটা পরিমাণ কাইনেটিক এনার্জি সেটা তো আমরা অলরেডি জানি, 12 mv স্কোয়ার, ঠিক আছে। সে অণুটার ভর আর অণুটার ভেলোসিটি, ঠিক
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার। কিন্তু যদি আমি কাইনেটিক এনার্জি এন নাম্বার অফ মলিকুলের জন্য বের করি, এন নাম্বার অফ অণুর জন্য আমি বের করি, তাহলে কীভাবে বের করবো? তাহলে এম এর সাথে আমি টোটাল নাম্বার অফ মলিকুল গুণ করে দেবো। কিন্তু এখানে ভেলোসিটির ভ্যালু নিব না, এখানে আমরা ভি আর এম এস এর রুট মিন স্কোয়ারের ভ্যালুটা আমরা নিব। ঠিক আছে, তাহলে এম এন এর গুণ করে আমরা কী পাবো? টোটাল মাসটা পেয়ে যাবো, কন্টেনার কতটা পরিমাণ, মানে টোটাল নাম্বার অফ মলিকুলের ওয়েটটা আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এন নাম্বার অফ মলিকুলের জন্য যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউমে যদি বের করি, প্রতি একক আয়তনে কতটা পরিমাণ গতিশক্তি আছে তাই সেই অণুগুলোর। ঠিক আছে, কাইনেটিক এনার্জি বাই ভি, তাহলে কী হবে? হাফ এম ভি স্কোয়ার আর এম এস বাই ভি। তাহলে আমি তো বলেছি মাস বাই ভলিউম, তাহলে এটা কি লিখতে পারি ডেনসিটি রো ভি স্কোয়ার আর এম এস। ঠিক আছে, এটা পার ইউনিট ভলিউমে কতটা কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে এটা, হাফ রো ভি আর এম এস তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জিকে আমি ই আকারে লিখছি। ঠিক আছে, পার ইউনিট ভলিউমে। এবার প্রেসারের ভ্যালুটা আমরা তো পেয়েছিলাম, প্রেসারের ভ্যালুটা কত ছিল? এই দেখো, প্রেসার রো ভি স্কোয়ার আর এম এস বাই 3। ঠিক আছে, তার মানে তাহলে আমি যদি প্রেসারের সাথে এনার্জির ভ্যালুটাকে ডিভাইড করে দিই, তাহলে তো আমি তাদের মধ্যে রিলেশনটা পেয়ে যাবো পি বাই ই। ঠিক আছে, প্রেসারের ভ্যালুটা আমি পেয়েছিলাম রো ভি স্কোয়ার আর এম এস বাই 3 বাই হাফ রো ভি স্কোয়ার আর এম এস। ঠিক আছে, তো এটা আমরা ক্যালকুলেট করে যেটা পাবো সেটা হচ্ছে 1/3 ইন্টু 2/1। ঠিক আছে, তাহলে পি বাই ই ইকুয়ালস টু 2/3। ঠিক আছে, তাহলে আমি ইটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে প্রেসার আর কাইনেটিক এনার্জির মধ্যে যে রিলেশান সেটা হচ্ছে এটা। ঠিক আছে, রিলেশানটা পেয়ে গেলাম। তো এটাই ছিল আজকের কনসেপ্ট, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, কারণ এই টাইপের ভিডিও আমি বানাতে থাকবো। আর কিছু যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের ডাউটও ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কিন্তু কোনো যদি কনফিউশন থাকে তাহলে আমি পরবর্তীকালে এটা নিয়ে আরও ভিডিও বানাতে পারি, কোনো অসুবিধা নেই। আর আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম নিউটনের গতিসূত্র, 3টা গতিসূত্র এক্সপ্লেন করেছিলাম, তাদের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটাও আমি ব্যাখ্যা করেছিলাম। তো সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, কারণ ওটার সাথে কিন্তু এই ভিডিওটার অনেক লিঙ্ক আছে। ঠিক আছে, ঠিক আছে।